রাজধানী সহ সারা দেশে শহীদী মার্চে ছাত্র জনতার ঢল, শহীদ পরিবারদের সহায়তা সহ আরো 5 দফা দাবি। আমরা শুধু এটুকু বলতে চাই, আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই। কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফ্যাসিবাদী সময়ের যে অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায়, এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে ওবামা সহ 197 বিশ্ব নেতার চিঠি ছাপানো হয় ওয়াশিংটন পোস্টে। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খান গ্রেফতার, একাধিক মামলা আজ তোলা হতে পারে আদালতে। এমপি ভুক্তির ঘোষণা হলেও বঞ্চিত রংপুরের 600 শিক্ষক, কর্মকর্তাদের খুশি করতে না পারায় রিজেক্ট হচ্ছে বেতনের ফাইল। দেখছিলেন সংবাদ শিরোনামের সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি উপলক্ষে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে রাজু ভাস্কর্য থেকে শুরু হয় এই কর্মসূচি, শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। দেশ গঠনের প্রত্যয় আর হত্যাকারীদের বিচারের দাবি ছিল মার্চকারীদের। জান্নাতুল মোহনা মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। দেশের পতাকা উড়িয়ে মিছিলে মিছিলে মার্চে এগিয়ে যাচ্ছে লাখো ছাত্র জনতা। স্বৈরাচারের বুলেটের আঘাতে শহীদের নাম, শ্রদ্ধা আর সম্মানে যারা গেঁথেছে মনে, প্লাকার্ডে প্লাকার্ডে তাদের চিরস্মরণীয় রাখার প্রাণবন্তকার চেষ্টা তাদের। শরীরে এখনো ক্ষতচিহ্ন, তবে তারা থেমে যাওয়ার নয়। বুলেটের সামনে বুক পেতে যে অর্জন তা ধরে রাখার প্রত্যয় সবার। আমার এই মুখে গুলিটা লাগে হচ্ছে গিয়ে 20 তারিখে, আর আমি হচ্ছে গিয়ে বনশ্রীর বাসিন্দা, রামপুরা বনশ্রী। হ্যাঁ, আমার অপরাধ ছিল কি, আমি ছাত্রদেরকে সহযোগিতা করেছিলাম, কোমল পানি খাওয়িয়েছিলাম। এই স্বাধীনতা প্রত্যেকটি মানুষের, ধর্ম বর্ণ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক এবং একটা গরিব হোক ধনী হোক, সবার স্বাধীনতা যারা আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং যারা আহত তাদের যাতে আমরা সঠিক অধিকারটা ফিরিয়ে দিতে পারি। অংশগ্রহণ ছিল শহীদ পরিবারেরও। সন্তান, ভাই বা স্বজনহারাদের শোক যেন দেশ গঠনের শক্তি। রয়েছে হত্যাকারীদের দেশে এনে বিচারের দাবি। স্বৈরাচারী সরকার তার থেকে মুক্তি পাইছে, আর এর থেকে বড় পাওয়া হবে যখন শেখ হাসিনার শাস্তি হবে। আমার ছেলে শহীদ হয়েছে, অথচ এখনো খুনিরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে মার্চটি নীলক্ষেত, কলাবাগান, ধানমন্ডি 27 ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় শহীদ পরিবারের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে দেয়া, প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা সহ 5 দফা দাবি তুলে ধরেন সমন্বয়ক সার্জিস আলম। এই বাংলাদেশে আর স্থান হবে না। আমরা শুধু এটুকু বলতে চাই, আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি স্মারক হিসেবে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্রুতই এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। ক্যাবিনেট মিটিং শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই বলেও জানান তিনি। বিস্তারিত শামীম আক্তারের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের 5ম সভা অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টা ব্যাপী এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা করা হচ্ছে। শহীদ পরিবারের সদস্যদেরকে দেয়া হবে সম্বর্ধনা। সভায় সারা দেশের শ্রমিক অসন্তোষের বিষয়ে একটি রিভিউ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান এই উপদেষ্টা। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে, যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাবা নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত সাফল্যকে স্মৃতিস্মারক হিসেবে সাবেক গণভবনকে জুলাই আগস্টের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণভবন হয়ে উঠতে পারেনি। এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ জানান, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। তবে তাদের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের সুযোগ নেই। যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে এদেশে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে, এটা জনগণের সিদ্ধান্ত। দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিচারের যে বিষয়টা সেটা আইন মন্ত্রণালয় দেখছে। আইন মন্ত্রণালয় খুব দ্রুতই একটা সুস্পষ্ট একটা রূপরেখা যে বিচারটা কিভাবে হবে সেটা সবার সামনে উত্থাপন করবে। বাংলাদেশ ক্রিকেট টিমের ঐতিহাসিক বিজয়ের জন্য একটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিসিবিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেল লরিয়েট এবং বিশ্বের বিভিন্ন দেশের 105 জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা। একটি যৌথ চিঠিতে ডক্টর ইউনূসকে এই অভিনন্দন জানান তারা। বুধবার 4 সেপ্টেম্বর চিঠিটি বিজ্ঞাপন হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকায় 1 পৃষ্ঠা জুড়ে ছাপানো হয়। বিবৃতিতে তারা বলেন, ছাত্রদের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তির প্রতিবাদের মুখে স্বৈরাচারের জায়গায় আলোর অভিষেক ঘটেছে। এটা বাংলাদেশের জন্য উদ্দীপনাময় নতুন ভোর বলে উল্লেখ করেন তারা। বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের সব ধরনের সহযোগিতা করার ও পাশে থাকার অঙ্গীকার করেন 197 জন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। চিঠিটির একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাকে তোলা হতে পারে আদালতে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনবির সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অনুসন্ধানে নেমেছে সিআইডি। বসুন্ধরা গ্রুপ কয়েক দশকে ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে মানি লন্ডারিং অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। আজকে শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত, আমাদের 40 কোটি হাত আছে। কিন্তু আমার শুধু একটাই অনুরোধ থাকবে, সবাইকে বিচারে আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন, না হলে প্রতিদিন এইসব হবে, মনে করবে এদেশে তো কোনো বিচার হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে যখন শিক্ষার্থীদের প্রাণ ঝরছে, ঠিক সেই মুহূর্তে এভাবে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে গুণগান গাচ্ছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি এমন স্লোগান নিয়ে বসুন্ধরা গ্রুপের যাত্রা শুরু করলেও উদ্দেশ্য ছিল ভিন্ন। শুরু থেকেই দেশের সাধারণ মানুষের জমি দখল করা ছিল গ্রুপটির নেশা। বাদ যায়নি সরকারি সম্পত্তিও। নিজের মনে করে খাল, বিল, নদী, খাস জমি, পতিত ভূমি, কবরস্থান, বদ্ধভূমি দখল করে গড়ে তুলেছে ইন্ডাস্ট্রি। সাধারণ মানুষের 3 ফসলি জমি, সরকারের খাস জমি এবং কি খাল, বিল ও জলাশয় যা পেয়েছে তাই দখল করে গড়ে তুলেছে বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা রিভার ভিউ প্রকল্প। রাজুকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে তুলেছে বসুন্ধরা রিভার ভিউ। সাধারণ মানুষের জায়গা দখল করে অবৈধভাবে ভরাটের কাজও শেষ করেছে গ্রুপটি। সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট প্লট বিক্রয়ের মাধ্যমে অগ্রিম, এককালীন ও কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে। আওয়ামী স্বৈরাচার সরকারকে সহযোগিতা করাই ছিল গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের কাজ। বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন ব্লকে ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ লিমিটেড কর্তৃক বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য 1.5 লাখ কোটি টাকার বেশি। এসব জমি নিজেদের দখলে নিতে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারি খাস জায়গা, নালা, নদীসহ 800 একর এবং বয়েলরাজ এস্টেটের 216 একর সহ মোট 1016 একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ আছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে। বিভিন্ন সূত্রে জানা গেছে বসুন্ধরা গ্রুপ দেশের বিভিন্ন তফসিল ব্যাংক হতে পর্যাপ্ত জামানত না রেখে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিঘা প্রতি 20 থেকে 25 লক্ষ টাকায় কেনা জমি প্রতি কাঠা 3 কোটি টাকা দাম দেখিয়ে 42,000 কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে, যার বেশিরভাগ অর্থ পাচার করা হয়েছে দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুর অফিস দেখাশোনা করছে আহমেদ সোবাহানের বড় ছেলে শাহাদাত সোবাহান তানভীর। বিভিন্ন ব্যাংক হতে একের পর এক প্রকল্প দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ নিলেও সেসব ঋণ পরিশোধ না করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এবার বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, শুল্ক ফাঁকি, ভ্যাট ফাঁকি, আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমেছে সিআইডি। সিআইডির অনুসন্ধানে সকল প্রতারণা বের হয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী লাখো মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কেউ চাকরি করছেন 20 বছর, কেউ বা তারও বেশি। আশা হয়তো পাবেন সরকারি বেতন, কিন্তু 2 বছর আগে প্রতিষ্ঠান এমপিওর ঘোষণা হলেও ঘুষের কাছে হেরে যাচ্ছেন রংপুর বিভাগের 180টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 600 শিক্ষক। ঘুষ দিয়ে কর্মকর্তাদের খুশি করতে না পারায় নানান অজুহাতে মাসের পর মাস রিজেক্ট হচ্ছে বেতনের ফাইল। রংপুর থেকে মাহমুদ রকির ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। দুঃখ, কষ্ট আর বেদনায় ভরা অসহায় শিক্ষকদের চোখের পানির চেয়ে যেন দাম বেশি ঘুষের অর্থের। তাদের অভিযোগ, টাকা দিতে না পারায় ফাইল নেড়ে চেড়ে রিজেক্ট করা হচ্ছে প্রতিনিয়ত। এমন চিত্র রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের। বলে যে আপনার এটা সার্টিফিকেটটা পরে কেন, যে স্যার তখন তো এই বিষয়ই ছিল, তখনকার আমাদের প্রিফারেন্স আছে, মানে কাগজ আছে, সেইভাবে নিয়োগেও নেওয়া আছে, তারপরে স্যার ছাড়ে না। শিক্ষকরা জানান 2005 সালের আগে পরে প্রতিষ্ঠিত যেসব বিদ্যালয়ে সরকারের সব শর্ত পূরণ করেছে সেগুলো 2022 সালে এমপিও ভুক্তির নির্দেশনা দেয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2013 থেকে 2016 সাল পর্যন্ত নির্ধারিত সময় ধরে যাচাই বাছাই শেষে এমপিওভুক্ত করা হয় বিদ্যালয়গুলোকে। পরে শিক্ষক ও কর্মকর্তারা আবেদন করলে এমপিও ভুক্তি নিয়ে শুরু হয় নানা টালবাহানা। এমন অনেকেরই এমপিও ভুক্তি হয়েছে যারা শর্তই পূরণ করেননি বলে অভিযোগ করেন শিক্ষকরা। নির্ধারিত সব শর্ত পূরণ করেও ঘুষের টাকা না দেয় হয়রানির শিকার হচ্ছেন 600 শিক্ষক। এ নিয়ে তারা একত্রিত হয়ে জানিয়েছেন প্রতিবাদও। ব্যাংক বেজে নাম 13 সাল থেকে আমাদের 22 সাল পর্যন্ত ব্যাংক বেজে নাম আছে, আমাদের বৈধ নিয়োগ, আমাদের ম্যানেজমেন্ট কমিটি নিয়োগ দিছে, সেখানে আমরা অবৈধ হইলাম কিভাবে? একটা বাইরের একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের মধ্যে যারা কাজ করে পারে বা যোগাযোগ করতে পারে তাদেরগুলো হচ্ছে।
ক্ষুব্ধ শিক্ষকরা বলছেন, একই অফিসে প্রায় 1.5 যুগ চাকরি করায় ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করেন উপপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল্লাহ। ভুক্তভোগীদের অভিযোগ, কাগজ যোগ্যতা যাই থাকুক, অর্থ পেলেই পার হয় ফাইল। 2.5 লক্ষ টাকা দিলে তোমার এমপিও হবে, কিন্তু আমি 2.5 লক্ষ টাকা সংগ্রহ করতেও পারি নাই, কিন্তু আমার এমপিওটা হয় নাই। কোনো সংশ্লিষ্টতা নেই এবং সরকারি নীতিতে অটল জানিয়ে বিষয়টি এড়িয়ে যান অভিযুক্ত আঞ্চলিক পরিচালক ও তার ব্যক্তিগত কর্মকর্তা। আমি কখনোই এমপিওর দায়িত্বে না, আমি কোনো সময় তো টেকনিক্যাল সাপোর্ট করি মাত্র, ল্যাপটপ অন করা অফ করা, কোনো একটা ফাইল বের করে দেওয়া, এইটাই। এটা না দেখলে বলতে পারবো না, কারণ আমার তো আবার জাজ করতে হবে যে আসলে ব্যান্ডবেজ আছে কি না। ওটা 1 নম্বর। আর আমার অফিসে কোনো রকম আমাদের ইয়েও রাখি নাই, যদি কেউ কাউকে টাকা দেয় নির্দেশ, সেটা তো আর আমি বলতে পারবো না। ঘুষ দুর্নীতি বন্ধে এসব কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।